ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে একজন ইয়াং এজের মানুষ যে কোনো শারীরিক সমস্যাকে যেমন তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, একজন 50 ঊর্ধ্ব মানুষ কিন্তু সেটা পারে না। তার কারণ বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার যেমন কম হতে থাকে, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের মাংসপেশি, আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে, আমাদের মেটাবলিজম পুয়ার হয়ে যায়। তার ফলে যে কোনো ছোটোখাটো সমস্যা খুব সহজেই বড় আকার ধারণ করতে পারে। এই মতো পরিস্থিতিতে যে সমস্ত 50 ঊর্ধ্ব মানুষরা রয়েছেন তাদের কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বয়স বৃদ্ধির সাথে সাথে ডায়াবেটিসের সমস্যা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, বিভিন্ন রকমের হার্টের সমস্যা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, অ্যাস্থেমা, এই রকম ধরনের বিভিন্ন প্রকারের শ্বাসযন্ত্রের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই সমস্ত সমস্যার কোনো সমস্যায় যদি আপনি ভুগছেন সেক্ষেত্রে কোন কোন খাবারগুলি আপনাকে অ্যাভয়েড করে চলা উচিত। বেশ কিছু ক্ষেত্রে এই সমস্ত খাবার ওই সমস্যার যেমন কারণ হয়ে ওঠে, ঠিক একইভাবে যে সমস্ত খাবারগুলি ওই সমস্যাকে আরও কয়েক গুণ বেশি বৃদ্ধি করে দিতে পারে সেই খাবারগুলি আমাদের চিনে নেওয়া প্রয়োজন। সর্বপ্রথম আসা যাক ডায়াবেটিস প্রসঙ্গে। অনেকেই মনে করেন কি যে চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা একজন ডায়াবেটিক পেশেন্টের চিনি সুগারের মাত্রা বৃদ্ধি করে দিতে পারে, কিন্তু সেই মানুষটি গুড় খেতে পারে। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। তার কারণ চিনি, গুড়, বাতাসা, মিছরি, মধু, এই প্রত্যেকটি মিষ্টি জাতীয় জিনিস একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মুড়ি এমন একটি খাবার একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে চিনির থেকেও বেশি ক্ষতি সাধন করতে পারে। এই বিষয়টি সম্পর্কে যারা অজানা তারা ডায়াবেটিস থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মুড়ি খান এবং লক্ষ লক্ষ টাকার মেডিসিন খাওয়ার পরেও তারা তাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারেন না। তাই অবশ্যই আপনাদের মুড়ি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। একজন ডায়াবেটিক পেশেন্ট সারাদিনে 17 গ্রামের বেশি মুড়ি খাবেন না, এবং যতবার আপনি মুড়ি খাবেন মুড়ির সাথে বেশি বেশি স্যালাড বা সবজি মিশিয়ে মুড়ি খাওয়ার চেষ্টা করবেন। সচরাচর মার্কেটে যে সমস্ত সুগার ফ্রি বিস্কুট কমনলি পাওয়া যায় সেই বিস্কুটগুলিও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক। শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটা সত্যি। যে সমস্ত সুগার ফ্রি বিস্কুট মার্কেটে পাওয়া যায় প্রায় প্রত্যেকটি বিস্কুট চিনি ব্যবহার না করা হলেও সেগুলি ময়দা দিয়ে তৈরি। শুধুমাত্র ময়দা নয়, তার সাথে সাথে ব্যবহার করা হয় সস্তার বিভিন্ন প্রকারের ক্ষতিকারক তেল। কিন্তু আপনি যদি বিস্কুটের শৌখিন হয়ে থাকেন সেক্ষেত্রে মার্কেটে বিভিন্ন কোম্পানির সুগার ফ্রি ওটস কুকিজ, সুগার ফ্রি রাগির কুকিজ পাওয়া যায়। সেই সমস্ত বিস্কুটগুলি আপনি খেতে পারেন, এবং বিস্কুট কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে দেখে নেবেন যে সেটি ময়দা দিয়ে তৈরি হয়েছে কিনা বা তার মধ্যে সুগার ব্যবহার করা হয়েছে কিনা। পরবর্তী আলোচনা করব হার্টের পেশেন্টদের বিষয়ে। দেখুন, হার্টের পেশেন্টদের সেই সমস্ত খাবার অ্যাভয়েড করে চলতে আমরা বলি যে খাবার আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি করতে পারে। আবার এই জায়গাটাতে বেশিরভাগ মানুষ ভুল করেন। যখনই কোলেস্টেরলের প্রসঙ্গ আসে মানুষ সাথে সাথেই মার্কেটে কোলেস্টেরল ফ্রি তেল খোঁজার চেষ্টা করেন। দেখুন, আমরা সচরাচর যে সমস্ত তেল দিয়ে রান্না করে খাই প্রায় প্রত্যেকটি তেল কিন্তু কোলেস্টেরল ফ্রি। হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে তেলের থেকে আপনার যতটা না কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে তার থেকেও আপনার শরীরে কোলেস্টেরলের প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে যদি আপনি বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার খান। আপনি যদি নিয়মিতভাবে মদ্যপান করছেন বা যদি অকেশনালি ড্রিঙ্কও আপনি করে থাকেন, আপনাকে কিন্তু অবশ্যই এই মদ্যপান যতটা সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যতটা সম্ভব কম খাবার চেষ্টা করতে হবে। আমি সোজা ভাষায় বলে দিই, স্যাচুরেটেড ফ্যাট বলতে রুম টেম্পারেচারে যে সমস্ত ফ্যাট জমে যায়, অর্থাৎ আপনার ঘি, মাখন, পাম তেল, নারকেল তেল, এবং ট্রান্স ফ্যাট বলতে ডোবা তেলে ভাজা যে কোনো প্রকারের খাবার আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। এবং মার্কেটে যে সমস্ত প্যাকেজড ফুড পাওয়া যায়
তার মধ্যে হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্স ফ্যাট রয়েছে কিনা এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। যে কোনো প্রকারের মাংস আপনাকে যতটা সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করতে হবে। ডিমের কুসুম সারাদিনে একটার বেশি খাবেন না। তাহলে খাবো কি? একজন কোলেস্টেরলের পেশেন্ট বা একজন হার্টের পেশেন্টেরও তার খাদ্য তালিকাতে বেশি বেশি ফাইবার যুক্ত খাবার যুক্ত করা প্রয়োজন। সেক্ষেত্রে বেশি বেশি শাকসবজি খান, ফলমূল খান, মাছ অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করুন। মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়া ওটস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এগুলি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এই প্রত্যেকটি খাবারের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার সাথে সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু আপনার হার্টকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। পরবর্তী সমস্যা হলো হাই ব্লাড প্রেশারের সমস্যা। দেখুন, হাই ব্লাড প্রেশারের সমস্যা সম্পর্কেও কিন্তু আমরা মোটামুটি সকলেই ওয়াকিবহল। যখনই আমাদের ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, আমাদের বাড়ির লোকজনরা বলেন যে লবণ যতটা সম্ভব কম খাবার চেষ্টা করুন, তার কারণ লবণ আমাদের প্রেশারের মাত্রা বৃদ্ধি করতে পারে। এটা 100% সত্যি। কিন্তু কিছু কিছু ভুল ধারণা আমাদের বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন করে তোলে। বিট লবণ হোক, সৈন্ধব লবণ হোক বা লবণকে আপনি যতই ভেজে নেন না কেন, একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য সমস্ত প্রকারের লবণ ক্ষতিকারক। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের সারাদিনে 1 চা চামচের বেশি লবণ খাওয়া উচিত নয়। এই 1 চা চামচের লবণ আপনি সারাদিনে যে সমস্ত খাবার রান্না বান্না করে খাচ্ছেন তার মধ্যে ব্যবহৃত লবণ, আপনি যদি মুড়ির সাথে লবণ ব্যবহার করছেন সেই লবণ, সারাদিনে আপনি বিস্কুট, চানাচুর, পাঁপড়, সস, আচার এই রকম ধরনের যত প্রকারের নোনতা জাতীয় খাবার খাচ্ছেন বা যে সমস্ত খাবারের মধ্যে 1 চুটকিও লবণ ব্যবহার করা হয়েছে, সমস্ত লবণ মিলিয়ে সারাদিনে আপনার মাত্র 1 চামচ লবণ খাওয়া উচিত। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায়। দেখুন, বয়স বৃদ্ধির সাথে সাথে শ্বাসকষ্টের প্রধানত 2টি কারণ হয়ে থাকে। একটি হলো সিওপিডি আর একটি হলো অ্যাস্থেমা। সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আপনাদের জানিয়ে দিতে চাই, যে সমস্ত মানুষরা সিওপিডির সমস্যায় ভুগছেন তাদের 95% মানুষ অতিরিক্ত স্মোকিং বা ধূম্রপানের জন্যই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন। একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে ধূমপান করেন, সেই মানুষটির শ্বাসযন্ত্রের মধ্যে এয়ার স্যাক, এয়ারওয়েজ, তারপর আপনার লাংস লাইনিং এগুলিকে ড্যামেজ করে দেয়। তার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। তাই যদি আপনি একজন সিওপিডি পেশেন্ট হয়ে থাকেন, তাহলে আজ এই মুহূর্ত থেকে ধূমপান বন্ধ করে দিতে হবে যদি এই কষ্টের থেকে আপনি পরিত্রাণ পেতে চাইছেন। এখন আসা যাক অ্যাস্থেমা প্রসঙ্গে। দেখুন, আমাদের শ্বাসনালীর মধ্যে যদি কোনো প্রকারের ইনফ্লামেশন হয়, সোয়েলিং হয়, শ্বাসনালী যদি ন্যারো হয়ে যায় এবং সেখানে যদি বেশি বেশি মাত্রাতে মিউকাস প্রডিউস হতে থাকে, শ্বাসনালীর মুখ বন্ধ হয়ে যায় এবং সেই মানুষটির শ্বাস প্রশ্বাস নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে, সেটিকেই আমরা অ্যাস্থেমা বলি। এখন প্রশ্ন হলো যে এর কারণ কি হতে পারে? দেখুন, এর প্রধান কারণ হতে পারে কিন্তু অ্যালার্জেন, অর্থাৎ যে কোনো প্রকার অ্যালার্জির জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা দেখতে পাওয়া যায়। এই অ্যালার্জির মধ্যে ফুড অ্যালার্জিও কিন্তু খুব বড় একটা কারণ। তাই আপনাকে নোটিশ করতে হবে যে কোন খাবারগুলি খেলে আপনার এই সমস্যা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। একটি ডায়েরি মেনটেন করে সে ডায়েরির মধ্যে আপনাকে লিস্ট বানিয়ে নিতে হবে যে কোন কোন খাবারগুলি খেলে এই সমস্যা আপনার বেশি সৃষ্টি হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।